এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি মর্গ ও লাশ কেন্দ্রিক। আমাদের এই ভিডিওতে আপনারা একই সাথে 3টা ঘটনা পাবেন পর্যায়ক্রমে, যার প্রথমটি মর্গ লাশ কেন্দ্রিক, পরের ঘটনাটি তাল গাছকে কেন্দ্র করে, এবং শেষ ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকা নাম কাজলা। ওই কাজলায় অসংখ্য মেস রয়েছে স্টুডেন্টদের থাকার জন্য। ওই মেস কেন্দ্রিক একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম তামিম হোসেন। বর্তমানে তিনি কুয়েত প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জ জেলার লতিফপুর ইউনিয়নে। তিনি যে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন, এই ঘটনাটি 2005 কি 6 সালের দিকে ঘটে যাওয়া, এবং যার সাথে ঘটেছে তিনি তার কাকা হন। তো যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে বলার আগে কিছু বিষয় বলে নেই। যে গ্রামে ওনাদের বসবাস আছে, এই গ্রামটি প্রচুর, এই গ্রামে অনেক বাগান রয়েছে আসলে, এবং ওই গ্রামের প্রত্যেকটা ঘরের আশেপাশেই বাগান রয়েছে। এখন বাগান কোনটা বাঁশ ঝাড়, কোনটা ঝোপঝাড়, এরকম বাগান আর কি। বিশেষ করে বাঁশ ঝাড়টা খুব বেশি। আর ওই গ্রামের লোকজন যে পথ দিয়ে আসা যাওয়া করে, সেই পথে একটি মুক্তিধাম বা শ্মশান বাঁধে। এই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, যদিও এখন সে রাস্তাটি নেই। আর গোপালগঞ্জের যেই 250 বেডের যেই হসপিটালটি রয়েছে, এবং এই হসপিটালের যে লাশ কাটা ঘর রয়েছে, এই লাশ কাটা ঘরটি একটা সময় পূর্বে এই শ্মশানের ভেতরেই ছিল। ঘটনাটি কুরবানির ঈদের 2 থেকে 3 দিন আগে ঘটে যায় একটি ঘটনা। ওনাদের গ্রামের আশেপাশে মোটামুটি যেগুলো হাট বসতো, কুরবানির পশুর হাট বসতো, এর মধ্যে সবচেয়ে বড় হাট যেটি বসতো সেটি হচ্ছে গহরডাঙ্গা এলাকায়। ঘটনার দিন এই তামিম আহমেদের মেজো চাচা ছাগল কিনতে যায় হাটে। ছাগলের দাম বা ছাগলের উচ্চতা বা সাইজ এগুলো দেখে ওনার আসলে পছন্দ হচ্ছিল না। এই জন্য দীর্ঘ সময় উনি ওই হাটে ছিলেন। তো ছাগল কিনতে কিনতে কখন যে রাত 10টা থেকে 11টা বেজে গেছে ওনার সেটা খেয়ালই ছিল না। ওই সময় ওনার কাছে মোবাইল ফোনও ছিল না, আর ওনার হাতে ঘড়িও ছিল না। এই জন্য উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি কয়টা বাজে। এদিকে ঈদের কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত কুরবানির পশু কেনা বেচা হতো, যার কারণে 10টা-11টা আসলে 2005-6 সাল তো তেমন কোন রাতই ছিল না ধরা চলে। আর তামিম আহমেদের কাকা উনি খুবই একজন সাহসী মানুষ ছিলেন। তো ছাগল কিনে উনি ফিরছিলেন, কারণ একটা পছন্দ ছাগল
মানে একটা ছাগলকে ওনার পছন্দ হয়ে যায়, দামেও মিলে যায়, যার কারণে উনি ছাগল কিনে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথে সেই শ্মশানের পাশ দিয়েই তাকে আসতে হবে। লোকমুখে শোনা যায়, বা ওই সময় শোনা যেত এবং এখনো শোনা যায়, যে অনেকে এই শ্মশানের মধ্যে রাতের বেলা আসার সময় অনেক সময় ভয় পেয়েছেন। তো উনি তো সাহসী মানুষ ছিলেন, আর ওনার কাছে একটি ছাগল ছিল, ছাগলের দড়িটা ওনার হাতে ছিল। ছাগলটি আগে হেঁটে যাচ্ছিল এবং উনি পেছনে হাঁটছেন। ছাগলটি আসলে বেশ চঞ্চল ছিল, মানে তাকে যে টেনে টেনে আনতে হবে বিষয়টা এমন নয়। ছাগলটি নিজেই আগে আগে হেঁটে যাচ্ছিল, দড়ি ধরে উনি পেছনে ছিলেন। যাই হোক, যখন তিনি শ্মশানের কাছে আসেন, হঠাৎ ছাগলের আচরণে কিছু পরিবর্তন ঘটে। ছাগলটি এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করে এবং ভয়ানক ভাবে আর্তনাদ করতে শুরু করে। নাইম আহমেদের কাকা উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, সারা পথ এত সুন্দর ভাবে চলে ফিরে আমার সাথে আসলো, আমার তেমন কোনো বেগ পেতে হলো না, আর এখন কেন এই ছাগলটি অস্বাভাবিক আচরণ করছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, উনি যখন শ্মশানের কাছে এসেছিলেন তার আগেই কাছে একটি, মানে এই শ্মশানের আগে একটি ছোট বাজার রয়েছে। তো উনি যখন আসেন তখন দেখেন বাজারের সব কটা দোকান বন্ধ। উনি চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজে রাত যে সব দোকান বন্ধ করে চলে গেছে। আর ওনার হাতে যেহেতু ঘড়িও ছিল না, মোবাইলও ছিল না, আর তেমন করে লোকের সাথে ওনার দেখাও হচ্ছিল না, যার কারণে কিন্তু জানতে পারছিলেন না অ্যাকচুয়ালি রাত কটা বাজে। তো উনি ওইখান থেকে যখন ফেরেন তখন ওই শ্মশানের পথ ধরেন। আর ওই শ্মশানের কাছে যখন এসেছেন, ওই শ্মশানের মানে ঢুকতে একটু দূরেই সেই পূর্বের লাশ কাটা ঘরটি রয়েছিল। ছাগলটি মূলত ওই লাশ কাটা ঘরের সামনে এসেই অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ভয়ানক আর্তনাদ করে ডাকাডাকি শুরু করে। তখন নাইম আহমেদের কাকা খুব ভালো করে খেয়াল করেন, ওই লাশ কাটা ঘরের যে দরজা, ওই দরজার সামনে 3-4টি কুকুর দাঁড়িয়ে আছে। সবগুলো কুকুরের গায়ের রং কালো, কারণ ওই লাশ কাটা ঘরের দরজার সামনে ছোট্ট একটি লাইট ছিল, ওই লাইটের আলোতে সেটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই ছাগলটি হয়তো বা এই কুকুরকে দেখেই চিৎকার চেঁচামেচি করছে বা ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা। তো উনি যেটি করেন, আশেপাশে ইট ছিল, ছাগলের দড়িটা কিন্তু উনি হাতেই ধরে রেখেছেন এবং ওই ইট গুলো ওই কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারেন এবং কুকুরগুলিকে ধাওয়া করেন যাতে এখান থেকে চলে যায়। তো ইটের আঘাত গায়ে লেগে এবং ওনার ধাওয়া খেয়ে কুকুরগুলো সত্যি ওখান থেকে চলেও যায়। ওই চিন্তা করেন, যাক আপদ বিদায় হয়েছে, এখন বাড়ির পথ ধরে ছাগল নিয়ে।
উনি আর একটা বিষয় খেয়াল করেন, যে ছাগলটি একটু আগে ওনার সামনে সামনে হেঁটে যাচ্ছিল, এখন সেই ছাগলটি মনে হয় আর হাঁটতে যাচ্ছে না বা সামনের দিকে যেতে চাচ্ছে না। উনি ছাগলের দড়ি টানতে টানতে এগোতে থাকেন। তার মানে এখন ছাগল পেছনে, উনি সামনে। কিন্তু কিছু সময় আগে ছাগল সামনে ছিল, মানে ছাগলটি খুব আনন্দ চিত্তে হেঁটে যাচ্ছিল আর উনি পেছনে ছিল। এখন হয়ে গেছে তার উল্টোটি। উনি যখন লাশ কাটা ঘরটি পার হয়ে আরো সামনে এগিয়ে গিয়েছেন, তখন হঠাৎ উনি দেখতে পান ওনার ছাগলটি, যে ছাগলটি এতক্ষণ হাঁটতে চাচ্ছিল না, সেই ছাগলটি দৌড়ে ওনার হাত থেকে ছুটে গিয়ে মানে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে এবং আবারও সে ভয়ানক আর্তনাদ শুরু করেছে। কিন্তু ছাগলের দড়িটি উনি শক্ত করে ধরে রেখেছিলেন, ছাগলটি পালাতে পারছিল না। উনিও বুঝতে পারছিলেন না যে ছাগলটি হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি কেন করছে, কারণ কুকুর দেখে ভয় পেয়েছিল, কুকুর তো তাড়িয়ে দিয়েছি। কিন্তু এখন এখন সে কেন এমন করছে? তখন হঠাৎ একটা গোঙানির মতো আওয়াজ তিনি শুনতে পান। ওনার নাম ছিল কামাল। তো উনি একটি আওয়াজ শুনতে পান এবং স্পষ্টভাবে বুঝতে পারেন এই আওয়াজটি আসছে লাশ কাটা ঘরের মধ্য থেকে, মানে ভেতর থেকে। এটা গোঙানির আওয়াজ এবং সেই গোঙানির আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় ভেতর থেকে আওয়াজ আসে যে, কামাল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত পা সব কেটে ফেলছে, আমার চোখ উপড়ে ফেলছে, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি থাকতে পারছি না। আইয়ুব আহমেদের চাচা কামাল, উনি স্পষ্টভাবে অনুধাবন করেন যে কণ্ঠস্বরটি উনি শুনতে পাচ্ছেন তারই ছোট ভাই, আপন ছোট ভাই হাসানের। মানে কিন্তু হাসান কেন লাশ কাটা ঘরের মধ্যে যাবে? তিনি বুঝতে পারেন তিনি ভয়ানক একটা বিপদে পড়তে যাচ্ছেন। তিনি যে দোয়া পড়তে জানতেন, আয়াতুল কুরসি জানতেন, সেগুলো পড়ে শরীরে ফু নেন এবং ভয় কাটানোর জন্য জোরে জোরে দোয়া পড়তে থাকেন। ওদিকে ছাগলটি সামনে ছুটে যাওয়ার চেষ্টা করছিল, উনিও ছাগলের সাথে দৌড়াতে থাকেন সামনের দিকে। তার মানে দ্রুত এই জায়গাটি পার হওয়ার উনি চেষ্টা করছিলেন, দোয়া পড়ছেন। হঠাৎ ওনার রাস্তার পাশে থাকা একটা ঝোপ ছিল, ঝোপ আসলে অনেকগুলো ছিল, এর মধ্যে একটা বড় টাইপের ঝোপ ছিল। ওই ঝোপটা হঠাৎ প্রচন্ড জোরে নড়ে ওঠে। উনি খেয়াল করেন ওই ঝোপের মধ্য থেকে লম্বা করে মোটা মতো একটা মানুষের অবয়ব বের হয়ে আসছে। চাঁদের আলোতে তিনি স্পষ্টভাবে দেখতে পান ওই মানুষটার হাতে কি যেন, মানে দুই হাতের উপরে কিছু জিনিস নিয়ে এগিয়ে আসছে। মানুষটি আস্তে আস্তে তার কাছে আসছে। ওদিকে ছাগলটিও কিন্তু এই ভয়ানক অবয়ব দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে ছুটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু উনি কিন্তু ছাগলের রশি কিন্তু ছাড়েন নাই, হাতে ধরে রেখেছে। এই কামাল চাচা উনি খেয়াল করলেন
যে ওই অবয়বটি তার যত কাছে আসছে ততই স্পষ্টভাবে তিনি তাকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে, এবং তিনি যা দেখতে পান এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ওই উঁচু মোটা আকৃতির ওই মানুষটির পেট কাটা, এবং তার দুই হাতের উপরে তার নিজের যে নাড়ি ভুঁড়ি গুলো আছে সেগুলো দুই হাতে ধরে রেখেছে। এবং এটাই কিন্তু শেষ নয়, তিনি আরো খেয়াল করেন যে এই অবয়বের চোখ দুটি নেই, মানে চোখ দুটিতে গভীর গর্ত হয়ে আছে, আর মাথার খুলি এটি খোলা। মানে আমরা যখন কোনো একটা কৌটার ঢাকনা খুলি এবং ঢাকনা খুলে কিছুটা মানে উঁচু করে রাখি, মনে হচ্ছে মাথার খুলিটা খুলে উঁচু হয়ে আছে। এবং ওই মানুষটিও তার কাছাকাছি এসে গোঙানির মতো আওয়াজ করতে থাকেন। কামাল চাচা এটা দেখে প্রচন্ড ভয় পান। তিনি দোয়া আরো উচ্চ স্বরে পড়তে থাকেন, এবং ছাগলটি তো ছোটাছুটি করার এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল। তখন তিনি ওনার বাড়ির দিকে আবারও দৌড় দেন, এবং ছাগলটিকে তিনি তার সাথে টেনে নিয়ে যাচ্ছেন, মানে ছাগলটিকে তিনি ছাড়ছিলেন না। যাই হোক, উনি যখন বাড়ির কাছাকাছি চলে গেছেন তখন বাড়ির কাছে যে বাঁশঝাড় রয়েছে, আগেই বলেছি যে গ্রামের চারদিকে বাগান রয়েছে, এই বাগানের মধ্যে বাঁশ বাগান গুলো খুব বেশি আর কি। বাড়ির কাছাকাছি যে বাঁশ বাগানটি রয়েছে সেখানে যখন এসেছেন, মানে বাড়ির কাছাকাছি এসেছেন, তখন উনি দেখতে পান যে এই বাঁশ বাগানের নিচে সাদা শাড়ি পরা 10-12 ফুট লম্বা একজন মহিলা ঘোমটা পরা দাঁড়িয়ে আছে, এবং তার মাথাটি চ্যাপ্টা এবং কুলার মতো, মানে কুলা যেমন চ্যাপ্টা বড়, ঠিক ওই মহিলাটির মাথাটিও বড় এবং কুলার মতো চ্যাপ্টা। তিনি যে কতটুকু ভয় পেয়েছেন এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি কিন্তু ওনার দোয়া পড়া থামান নাই। উনি উচ্চ স্বরে দোয়া পড়তে পড়তে উনি ওই মহিলাকে টপকিয়ে মানে পাশ দিয়ে চলে যান। তিনি বুঝতে পারছিলেন যে কোনো এক কারণে, সেটা উনি যেহেতু দোয়া করছিলেন আর ওনার হাতে যেহেতু ওনার কোরবানির জন্য কেনা একটি ছাগল ছিল, হয়তোবা এই ওসিলায়, এই দুইটার ওসিলায় আল্লাহ তাআলা বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছিলেন। তার কথিত আছে, যদি কেউ নিজের পশুর, ধরেন যে কেউ গরু বা ছাগল, এটির দড়ি যদি কেউ ধরে থাকে তাহলে কোনো অশরীরী প্রেতাত্মা বা কোনো পিশাচ সহজে তার ক্ষতি করতে পারে না। এরকম বেশ কিছু গল্পে আমি তার প্রমাণও পেয়েছি। হতে পারে এমনই সেটা কিছু, আবার নাও হতে পারে, নিশ্চিতভাবে বলা মুশকিল। তো উনি দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকেন। বাড়ি যেহেতু খুব কাছেই ছিল, উনি বাড়ির বারান্দায় গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাদের চিৎকার শুনে বের হয়ে আসে। তখন ঘড়িতে কাটায় কাটায় রাত প্রায় 3টা বাজে।
অথচ উনি কিন্তু বুঝতেই পারছিলেন না রাত কটা বাজে, কারণ হাতে ঘড়ি ছিল না, মোবাইলও ছিল না। আর ওনার বাড়ির লোকজন দেখে ওই ছাগলটি খুব হাঁপাচ্ছে, সেও খুব ভয় পেয়েছে এবং হাঁপাচ্ছে, আর উনি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ছাগলটিকে একটি খুঁটির সাথে বেঁধে তাড়াতাড়ি ওনাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হয়। উনি জ্ঞান ফেরার পরে সব বিষয় খুলে বলেন। তবে উনি খুব বেশি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন অনেক, কিন্তু ওনার জ্বর টর বা অসুস্থ হননি। কিছুটা মানসিক ভাবে ওনার অস্থিরতার সৃষ্টি হয়েছিল, যেহেতু অনেক ভয় পেয়েছেন। সেটা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। ধন্যবাদ তামিম আহমেদকে। আর যে ঘটনাটি তিনি আমাকে দিয়েছেন, এই ঘটনাটি যার কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন এবং যার সামনে এই ঘটনাটি ঘটেছে, তিনি এই একই প্রতিষ্ঠানের সিনিয়র বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস সাহেব। তো তিনি এই ঘটনাটি এই জুন মাসের 26 তারিখে মোহাম্মদ আব্দুর রবকে এটি বলেছেন। তো আলমাস সাহেব নারায়ণগঞ্জের শিমরাইলের স্থায়ী বাসিন্দা। ঘটনাটি যখন ঘটে তখন সময় 1959 সাল। তখন তার বয়স 9 থেকে 10 বছর এরকম আর কি। তো যেই জায়গাতে ঘটেছিল সেখানে ফাঁকা মাঠ, কিছু গাছপালা আর কয়েকটা বাড়ি ছিল, ওই শিমরাইল গ্রামের আর কি। ওই গ্রামে মনু মিয়া নামে একজন ব্যক্তি ছিলেন। উনি ওনার পরিবার নিয়ে বসবাস করতেন ওখানে। ওনার স্ত্রী ছিল এবং একটা মাত্র ছেলে ছিল। তো ছেলে যখন বিবাহ উপযুক্ত হয়, তিনি তার ছেলেকে বিয়ে করান। ওই পরিবারে তখন সদস্য হয়ে যায় মোট 4 জন। মনু মিয়া, তার স্ত্রী, তার একমাত্র ছেলে এবং তার ছেলের বউ। কাজের জন্য তার ছেলে প্রায় বাইরে যেতেন। মনু মিয়ার বাড়ির উঠোনে 2টি জোড়া তাল গাছ ছিল। একটি কিন্তু জীবিত ছিল এবং অন্যটি মৃত ছিল। তার মানে তাল গাছের একটি জীবিত এবং আরেকটি মৃত। মরা গাছটির মাথা ছিল না। আবার মনু মিয়ার বাড়িতে বছরে একবার একজন ফকির আসতেন, গায়ে বস্তা জড়ানো, খুশকো চুল। মনু মিয়া এবং আশেপাশের লোকজন তাকে পাগল পীর বলতেন এবং মনু মিয়া তাকে বাবা বলে ডাকতেন। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে ওই পাগল পীর মনু মিয়ার বাড়িতে আসতো, কিছু কিছু উপদেশ দিয়ে যেতেন, আবার চলে যেতেন, আবার 1 বছর পরে আসতেন। তো ওই পাগল পীর সাহেব একদিন যখন ওনার বাড়িতে এসেছিলেন, খুব মনোযোগ দিয়ে ওই তাল গাছটির দিকে তাকিয়েছিলেন। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মনু মিয়াকে বলছে, তোরা কিন্তু এই তাল গাছগুলো কাটিস না, জীবিতটাও কাটবি না আর মরাটাও কাটবি না। ভুলেও কিন্তু খবরদার এই কাজ করবি না। বারবার উনি এটা সতর্ক করে দিয়ে গিয়েছিলেন।
এই তাল গাছ না কাটতে। এখন ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, বেশ কিছুদিন পর মনু মিয়া চিন্তা করেন যে আচ্ছা, এই মরা তাল গাছ, তারপর তাল গাছের মাথা নেই, এটি রেখে আসলে লাভ কি? এটি রেখে লাভ নেই, বরং এটি যদি বিক্রি করে দিই কিছু টাকা হবে। তখন ওই যে পাগল পীর, তার কথাটি ওনার মনে থাকলেও তিনি এটাতে গুরুত্ব দেন না, এবং সত্যি উনি তাল গাছটি কেটে ফেলেন। তাল গাছটি কাটার সময় তেমন কোনো ঘটনা ঘটেনি, আর কাটার ইমিডিয়েট পরপরও তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কয়েকদিন পরে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই রাত্রে সবাই খাওয়া দাওয়া শেষ করে, রাত তখন 8টা কি 8:30। খাওয়া দাওয়া শেষ করে সবাই বারান্দায় বসে গল্প করছে। মনু মিয়া, তার স্ত্রী, তার ছেলে এবং তার ছেলের ওয়াইফ। তখন তার ছেলের ওয়াইফ বলে যে আপনারা একটু বসেন, রান্নাঘরে আমার একটি কাজ আছে, আমি এখনই আসছি। তো মনু মিয়ার ছেলের বউ সে রান্নাঘরে ঢুকে যায়। কারণ আমরা জানি যে গ্রামে বাড়ি ঘর গুলো আলাদা আলাদা থাকে, থাকার ঘর একটা জায়গায় থাকে, রান্নাঘর একটা জায়গায় থাকে, গোয়াল ঘর একটা জায়গায় থাকে, ওয়াশরুম আর একটা জায়গায় থাকে, এরকম আলাদা আলাদা থাকে। তো ওনারও এমনই ছিল। তো উনি রান্নাঘরে যান, রান্নাঘরটা একটু সাইডে ছিল। তাদের বাড়িটা, মনু মিয়ার বাড়িটা বেশ মানে বড় একটা জায়গা নিয়ে সুন্দর উঠোন ছিল, মানে বেশ বড় একটা উঠোন ছিল। তো রান্নাঘরে গিয়েছেন। এখন আবার তারা নিজেরা তিনজন, মানে মনু মিয়া, তার স্ত্রী এবং তার ছেলে, জরুরি পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এখন অনেকক্ষণ হয়ে যায়, মনু মিয়ার ছেলের বউ আর আসে না। ওনারা শুরুর দিকে চিন্তা করছেন রান্নাঘরে গেছে, হয়তো বা কিছু রান্না করছে বা কিছু করছে, এরকম চিন্তা করেছিলেন। কিন্তু চিন্তা করলেন যে কি ব্যাপার, রাতে তো আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে, এখন তো রান্না করার কোনো বিষয় নেই। আর রান্নাঘরে গেছে, কোনো শব্দও তো শুনি না, রান্না করলেও বা চুলা জ্বললেও বা কোনো কিছু রান্না হলেও তো কোনো শব্দ আসে সাধারণত। তো এমন তো কোনো শব্দও দেখি না, চুলা জ্বললেও তো রান্নাঘর আলোকিত হবে, কই রান্নাঘর তো দেখছি অন্ধকার। তো বৌমা গেল, এখনো ফিরছে না, ঘটনা কি? তখন মনু মিয়া তার স্ত্রীকে বলে, তুমি গিয়ে দেখো তো হারিকেনটা নিয়ে, যে কি ব্যাপার, বৌমা এখনো আসে না কেন, রান্নাঘরে কি করছে এতক্ষণ এই অন্ধকারের মধ্যে। তখন মনু মিয়ার স্ত্রী, তিনি হারিকেন নিয়ে রান্নাঘরে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে মনু মিয়া এবং তার ছেলে দৌড়ে রান্নাঘরে যান। তারাও ভয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠেন। আশেপাশ থেকে তার প্রতিবেশী লোকজন চলে আসে। সবাই দেখে যে মনু মিয়ার ছেলের বউ রান্নাঘরে পড়ে আছে, তার নাক, কান, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং একটা আস্ত ইট
ইটের অর্ধেক আর কি, আস্ত ইটের অর্ধেক মনু মিয়ার ওই ছেলের বউয়ের মুখের মধ্যে ঢোকানো। এই দৃশ্য কিন্তু এই যে আমাদের যার কথা বলেছি, যিনি আমাদের বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস, উনিও কিন্তু ওই চিৎকারে তার পরিবারের সদস্যের সঙ্গে ওই উঠোনে চলে এসেছিলেন এবং তিনিও রান্নাঘরে গিয়ে এই মনু মিয়ার ছেলের বউয়ের এই ভয়ানক ডেড বডি দেখেছিলেন। কারণ ততক্ষণে তো আসলে উনি মারা গিয়েছিলেন। সবাই বলছেন যে একটা মানুষের ছোট্ট মুখের মধ্যে এত বড় একটা ইট অর্ধেক ঢোকানো, এটি কোন মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই ভয়ানক কিছু এই কাজটি করেছে। আর ইট যখন মুখের মধ্যে ঢুকিয়েছে, তার মুখের সবগুলো দাঁত ভেঙে তারপর মুখের মধ্যে ওই ইটটা ঢুকিয়ে দিয়েছিল। খুব করুণ পরিণতি ঘটে মনু মিয়ার ছেলের বউয়ের সাথে। তিনি মারা যান, বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এর কয়েকদিন পর সেই পাগল পীর মনু মিয়ার বাড়িতে হাজির হন। উনি হয়তো বা কোনো সংবাদ পেয়েছিলেন কোনোভাবে উনি আধ্যাত্মিক ভাবে জানতে পেরেছিলেন বা এমনিতেই চলে এসেছিলেন। এটা আসলে নিশ্চিত ভাবে বলা যায় না যে কিভাবে উনি এত দ্রুত চলে এসেছিলেন। সাধারণত বছরে একবার আসেন, চলে এসেছিলেন। উনি এসে মনু মিয়াকে বলেন, মনু মিয়া, তোকে আমি বলেছিলাম এই গাছটা কাটিস না, তুই কেন গাছটি কাটলি? মনু মিয়া বলে, আমি তো বুঝতে পারিনি বাবা, যে আপনি মানা করেছিলেন, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম। আর যতটুকু মনে ছিল আপনার কথা, কিন্তু বিষয়টা গুরুত্ব দেয়নি। তখন ওই পাগল পীর বলেন যে এখানে যে দুটি গাছ ছিল, এই দুটি গাছে মাঝখানে একটি জিন আসতো এবং প্রতিদিন ওই জিনটি ওই মরা গাছটির সাথে হেলান দিয়ে জীবিত গাছটির সাথে পা লাগিয়ে বিশ্রাম করত। এটি বহুদিন ধরে সে এই কাজটি করে আসছিল এবং এই জায়গাতে সেই শুধু আসতো, অন্য কোনো জিন আসতো না। আমি যখন তোর বাড়িতে এসেছিলাম তখন ওই জিনকে আমি বিশ্রাম নিতে দেখেছিলাম এবং ওই জিন আমাকে বলেছিল যে এই গাছগুলো যেন না কাটা হয় এবং কোনো গাছের জন্য ক্ষতি না করা হয়। এজন্য আমি তোকে বলেছিলাম, কিন্তু জিনের কথা বললে তোরা ভয় পেতি, যার কারণে আমি জিনের কথা বলি নাই। কিন্তু বারবার আমি বলেছিলাম যে গাছ যেন না কাটা হয়, কিন্তু তুই এই গাছটা কেটে ফেললি, যার কারণে ওই জিনটি তোর বেটার বউয়ের উপরে প্রতিশোধ নিয়েছে। ঘটনাটি ছোট, আর এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে যদি আমরা প্যারানরমাল কিছু আজ করতে পারি বা যারা এগুলো আজ করতে পারেন, তারা যদি কোনো পরামর্শ দেন, সে পরামর্শগুলো মেনে চলা, তা না হলে বাড়ির কোন সদস্যের সাথে ভয়ানক কিছু ঘটতে পারে। কারণ
আমরা যাদেরকে দেখি না তারা খুব সহজে আমাদের ক্ষতি করতে সক্ষম হবে। আমরা তো বুঝতে পারছি না আমাদের পাশে কোন অশরীরী ঘোরাফেরা করছে, কি উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। এই জন্য ওদের কোনো ডিস্টার্ব হয় বা ওদের কোনো সমস্যা হয় এমন কাজগুলো থেকে বিরত থাকাই ভালো। তো আলমাস সাহেব এখনো তো জীবিত আছেন, উনি বয়লার অপারেটর হিসেবে কাজ করছেন বাংলাদেশ পেপার মিলস লিমিটেডে। তো উনি ওই ডেড বডি একদম কাছে গিয়ে দেখেছিলেন, যার কারণে ওনার সামনে এই ঘটনাটি ঘটেছিল বলে আমি বলেছি। তো ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রব ভাইকে চমৎকার একটি ঘটনা দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটির সময়কাল 2012 সাল এবং এই ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তিনি আসিফ আলী। আসিফ আলীর একটি লম্বা ঘটনা ইতোমধ্যে আপনারা শুনেছেন, যে ওনার বাড়ি বগুড়া এবং একটি তেঁতুল গাছের ঘটনা। আশা করি সবার ভালো লেগেছিল। তো এখন যে স্টোরিটি উনি আমাকে শেয়ার করেছেন, এটি উনি যখন ছাত্র ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখনকার ঘটনা। উনি একটি মেসে থাকতেন এবং এই মেসটি যেখানে ছিল এটি হচ্ছে কাজলা নামক একটা জায়গায়। আপনারা যারা রাজশাহী অঞ্চলের লোক আছেন বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছেন বা ওদিকে গিয়েছেন, নিশ্চয়ই কাজলা নামক এলাকাটা আপনাদের পরিচিত। আমিও শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং এর স্টুডেন্ট ছিলাম। তো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই তখন আমি আসলে হলে ছিলাম না, আমি তখন বিনোদপুর, ওই কাজলার কাছাকাছি একটা জায়গায় বিনোদপুরে একটি মেসে থাকতাম আর কি। পরবর্তীতে তো আমি ঢাকাতে চলে আসি। তো যার কারণে রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশটা আমার বেশ পরিচিত আর কি। তো যখন আসিফ আলী ভাই উনি আমাকে স্টোরিটি দিলেন তখন আমার কাছে মনে হচ্ছিল ওই জায়গাগুলো আমার চোখের সামনে ভাসছে। যাই হোক, কথা না পারিয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি মুন্নার সামনেই ঘটেছিল, মানে এটা যে কারো কাছ থেকে শুনেছেন বিষয়টা এমন নয়। এই কারণে এই ঘটনার চাক্ষুষ সাক্ষী উনি নিজেই। আশা করি সবার খারাপ লাগবে না, এই বিষয়টি উনি আমাকে নিশ্চিত করেছেন। তো আমারও ভালো লেগেছে ঘটনাটি। তো চলে যাচ্ছি ঘটনাতে। ঘটনাটির সময়টা 2012 সাল ছিল এবং 12 সালের শেষ দিকে, তখন শীতকাল। আর আমরা জানি যে রাজশাহী ইউনিভার্সিটিতে আগে শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুইটা ভ্যাকেশন থাকতো, মানে ছুটি থাকতো। যদিও 2021-22 এই সালে, মানে এই সেশনে এই দুটো ছুটি তুলে দেওয়া হয়েছে। তো তার আগ পর্যন্ত কিন্তু একটা লং টার্ম ছুটি থাকতো আর কি। আমি নিজেও এটা দেখেছি, আমি শীতকালীন একটা ছুটি পেয়েছিলাম। তো গ্রীষ্মকালীন ছুটিটা আমি পাইনি, তার আগে আমি চলে আসি আর কি। তো এটা হতো যে আমার যতদূর মনে পড়ে, এবং আসিফ ভাইয়ের সাথে আমি কথা বলেছি, যে এটি নভেম্বর ডিসেম্বর এরকম একটা সময়, আমার যতদূর মনে পড়ে, অনেক আগের কথা তো। তো এই সময় আর কি এই ছুটিটা থাকতো আর কি। তো যাই হোক,
ওই ছুটিতে সবাই সবাই বলতে ম্যাক্সিমাম স্টুডেন্টই বাড়িতে চলে যেত, হলগুলো ফাঁকা হয়ে যেত, মেস গুলো ফাঁকা হয়ে যেত, ওই এলাকায় একদম শুনশান নীরব হয়ে যেত আর কি। এমন একটি সময় এই ঘটনাটি ঘটেছিল যখন চারদিকে শুনশান নীরবতা ছিল। আর ওই সময় সবাই যে বাড়ি যেত বা হল থেকে চলে যেত বিষয়টা এমন নয়, কারণ দেখা যেত যে উইন্টার ভ্যাকেশন এবং সামার ভ্যাকেশনের পরপরই সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো হতো বা ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো হতো, যার কারণে যাদের ওই রকমের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা থাকতো বা ডেট ঘোষিত হয়ে গিয়েছিল, তারা সাধারণত অধিকাংশই মেসে থাকতো বা হলে থাকতো, তারা যেত না। এবং যদিও সেই পরিমাণটা খুবই সীমিত, তো এমন একটা পরিবেশ সৃষ্টি হয় ওনাদের মেসে। ওই সময় মেসে মাত্র 4 জন মানুষ ছিলেন। 4 জন মানুষের মধ্যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে লেখাপড়া করতেন। এর মধ্যে 2 জন একই ডিপার্টমেন্টে, আসিফ আলী ভাই এবং আরেকজন ওনার ডিপার্টমেন্ট আর এক ছোট ভাই। ওই ওনার ডিপার্টমেন্টে যিনি ছোট ছিলেন তারও পরীক্ষা এই উইন্টার ভ্যাকেশনের পরে পড়ে গিয়েছিল, যার কারণে এই 4 জন কেউই বাড়িতে যান নাই, ওনারা লেখাপড়া করছিলেন। ফার্স্ট যে ঘটনাটি ঘটে, যে রাত্রে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা এমন ছিল যে আসিফ আলী ভাই যেহেতু সারাদিন লেখাপড়া করছেন, তো গভীর রাত্রে শুয়েছেন কিন্তু ওনার ঘুম আসছে না। উনি চিন্তা করলেন যে তাহলে একটু টিভি রুমে যাই, কারণ রাজশাহী ইউনিভার্সিটির মেস গুলো, আমরা যে ঢাকা শহরে যেরকম মেস গুলো দেখি, যে রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশে যে মেস গুলো আছে সেগুলো কিন্তু এমন নয়। সেখানে টিভি রুম আছে, ডাইনিং রুম আছে, পেপার পড়ার জন্য আলাদা রিডিং রুম আছে, এরকম বেশ সুন্দর মেস আর কি। যারা ওখানে গিয়েছেন তারা তো জানেন। তো উনি চিন্তা করলেন যে আমি একটু টিভি রুমে যাই, টিভি রুমে গিয়ে একটু টিভি দেখি, কোনো মুভি দেখি বা ডিসকভারি চ্যানেল দেখি। তো উনি ওই রাত্রে উঠে যখন টিভি রুমে যান, তখন দেখেন টিভি রুমের লাইট জ্বলছে, ফ্যান চলছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত রাত্রে এখানে কে? উনি ভিতরে দেখেন ওনার ডিপার্টমেন্টেরই আর এক ছোট ভাই, সে ওই খেলা দেখছে। তার নাম ছিল আরিফ। আরিফ খেলা দেখছে। তখন উনি গিয়ে আরিফকে বলে যে ভাই, আমি তো ঘুম আসছে না, চলো আমরা মুভি দেখি বা ডিসকভারি চ্যানেল দেখি। আরিফ কিছুতেই খেলা ছেড়ে অন্য কোনো চ্যানেল দেখতে দেবে না। যদিও আসিফ ভাই সিনিয়র ছিলেন তার, কিন্তু সে বলছে ভাই অনেক কষ্টে টিভির রিমোটের কন্ট্রোল আমি নিছি, আমাকে ভাই খেলাটা দেখতে দেন, আমাকে ডিস্টার্ব করেন না প্লিজ। এখন আসিফ ভাইও নাসর বান্দা, উনি তো দেখবেনই, কিন্তু যখন দেখলেন যে না ডিপার্টমেন্টের ছোট ভাই সে খুব আবেগ নিয়ে খেলা দেখতে যাচ্ছে, তাকে খুব বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না, তখন তিনি বললেন যে আরিফ, আমি তো একটু নিচে যাব, হাঁটতে যাব, যাবা নাকি আমার সাথে? নদীর পাড়ে যাব। তখন আরিফ বলছেন, আসিফ ভাই আপনার কি মাথা টাথা খারাপ হয়েছে? বাইরে কি পরিমাণ শীত আপনি জানেন? বাইরে প্রচন্ড কুয়াশা, আপনি এর মধ্যে বাইরে বের হবেন, আবার নদীর পাড়ে গিয়ে যাবেন, নদীর পাড়ে গিয়ে কিছু দেখতে পাবেন? এটা তো একটা অবাস্তব একটা চিন্তা, এই মুহূর্তে বাইরে যাওয়া এই প্রচন্ড শীতের মধ্যে। আমরা জানি রাজশাহী ইউনিভার্সিটি ওই এলাকা, বা শুধু রাজশাহী ইউনিভার্সিটি এলাকা না, উত্তরবঙ্গে শীতকালে কিন্তু
মানে আমাদের বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে অনেক বেশি মানে শীত থাকে সেখানে। কনকনে শীত বলতে, হাড় কাঁপানো শীত বলতে যেটা বোঝায় আর কি। তো উনি যেতে চাইলেও ওই আরিফ ছেলেটা যেতে রাজি হচ্ছে না। একে তো খেলা দেখার সময় তাকে ওখান থেকে টেনে নিয়ে যেতে চাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে রাজি হয় যে ঠিক আছে ভাই, আপনি রেডি হন, শীতের কাপড় চোপড় পরেন। কারণ আসলে আসিফ ভাই তো মানে টেলিভিশন দেখার জন্য উঠে আসলে শীতের কাপড় ওইভাবে তো পরে বাইরে যাওয়ার নিয়ে তো না ছিল না। তো তখন আরিফ বলল যে ভাই আপনি রেডি হন শীতের কাপড় পরে, আমি টেলিভিশন বন্ধ করে টিভি রুমের লাইট ফ্যান তো না, যেহেতু ই চলছিল মানে আমার সময় মনে হয় ফ্যানের কথা বলে ফেলেছি, ফ্যান চলছিল না, মানে লাইট জ্বলছিল আর টিভি চলছিল শুধু। তো তিনি লাইট এবং টিভি অফ করে ওই টিভি রুমটা তালা মারা থাকে। তালা মারা থাকার পরে ওই চাবিটা আবার আরেক জায়গায় ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কেউ আবার ওখান থেকে চাবি নিয়ে খুলতে পারে। সবসময় আসলে টিভি রুমটা খোলা থাকে না, অনেক সময় বাইরের লোকজন অনেক সময় চলে আসতে পারে, বিভিন্ন সিকিউরিটি বা সেফটি ইস্যুতে টিভি রুমটা বন্ধ রাখি, কিন্তু চাবিটা অ্যাভেলেবল থাকে আর কি। তো বললেন যে ঠিক আছে আমি রুমটা বন্ধ করে আসছি। তখন উনি টিভিটা বন্ধ করেন, লাইটটা অফ করে তখন বাইরে যাবেন আর কি। ওদিকে আসিফ ভাই কিন্তু আগেই শীতের কাপড় পরে বাইরে চলে গেছে, আর ওদিকে আরিফ যে ছেলেটা সে ওই টিভি রুম বন্ধ করে সেও শীতের কাপড় পরে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আসিফ ভাই আগেই যেহেতু চলে গেছেন, তো উনি যখন ওনার মেস থেকে বের হয়ে রাস্তায় গিয়েছেন তখন একটি অদ্ভুত ঘটনা উনি দেখতে পান। উনি দেখেন ওনাদের যে মেস, ওই ছাদের উপর থেকে একটা সাদা লম্বা ওড়নার মতো কিছু একটা বাতাসে ভেসে ভেসে ওনার দিকে আসছে। উনি বলেন যে কি ব্যাপার, এটা কি? তো উনি চিন্তা করেছেন যেহেতু মেসে ওনারা মাত্র 4 জন ছিলেন, তো ওনাদের মধ্যে কেউ হয়তো বা টেবিল ক্লথ বা জানালার কোনো পর্দা ধুয়ে হয়তো বা ছাদে মেলে দিয়েছিলেন রাতের বেলা বা বিকাল বেলা নেয়নি, ওইটাই হয়তো বা বাতাসে উড়ে উড়ে ওনার দিকে আসছে। কিন্তু তখন তো শীতকাল, চারদিকে কিন্তু কোনো বাতাস নেই। এটি এইভাবে বাতাসে ভেসে ভেসে ওনার দিকে কিভাবে আসছে উনি সেটাও চিন্তা করেন, এবং এটার আশাটা অনেক অদ্ভুত ছিল। ঠিক যেমন ঢেউ খেলে খেলে সামনের দিকে এগোচ্ছিল এবং আস্তে আস্তে ওনার দিকে নেমে আসছে। ওনাদের মেসটি 4 তলা একটা বিল্ডিং ছিল, পুরো 4 তলা বিল্ডিং এ আরো অনেক স্টুডেন্ট থাকতো, কিন্তু যেহেতু উইন্টার ভ্যাকেশন সবাই বাড়িতে চলে গেছে, 4 তলা বিল্ডিং এ মাত্র 4 জন মানুষ ছিলেন। তো ওনার দিকে ভেসে ভেসে যখন জিনিসটা আসছে তখন উনি প্রথমে চিন্তা করেছেন এটা কোনো পর্দা বা মানে ওড়না বা কিছু একটা হবে, কিন্তু ওরা যত কাছে আসছে তখন মনে হচ্ছে এটি সিল্ক টাইপের কোন একটি কাপড়, এবং এটি ওনার মাথা থেকে মাত্র 7 থেকে 8 হাত উপরে এসে ঘূর্ণি পাকের মতো ঘুরতে থাকে, এবং এমন ভাবে ঘুরতে থাকে এবং সে এই কাপড়টি এলইডি লাইটের মতো তখন জ্বলছিল। মনে হচ্ছে চারদিকে ওনার মাথার উপরে এমন ভাবে ঘুরছে যে গোল একটা চাকতির আকৃতি ধারণ করেছে এবং লাইটের মতো জ্বলছে। উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন। ইতোমধ্যে ওনার ডিপার্টমেন্টের সেই ছোট ভাই যে টেলিভিশন দেখছিল তখন,
সে কিন্তু শীতের কাপড় পরে বাইরে বের হয়ে এসেছে। সে এসে দেখে আল্লাহু আকবার বলে বিশাল একটা চিৎকার দিয়ে ওঠে, বলে ভাই এ কি কি হচ্ছে এগুলো। ওদিকে আসিফ ভাই ওখান থেকে কিন্তু নড়তে পারছেন না। কেন নড়তে পারছেন না? ওনার শরীরটা মনে হচ্ছে অবশ হয়ে গেছে। উনি ভয় পাচ্ছিলেন, উনি কি করবেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। তখন আরিফকে বললেন যে আরিফ, মনে হয় একটা বিপদে পড়ে গেছি, কি করা যায়? বলে ভাই দৌড় দেন, এখন দৌড় দিয়ে ঘরে ঢুকতে হবে। তখন আরিফ বুঝতে পারেন যে আসিফ ভাই মনে হয় ওনার দৌড়ানোর শক্তি পাচ্ছেন না। তখন আরিফ এগিয়ে গিয়ে আসিফ ভাইয়ের হাত ধরে টান দেন। টান দিয়ে ওই মেসের দিকে নেয়ার চেষ্টা করেন। তখন আসিফ ভাই শরীরের শক্তি ফিরে পান এবং দুজন দৌড় দিয়ে যখন মেসের দিকে ঢুকে যাচ্ছেন, তখন আবারও ওই কাপড়টার দিকে তাকান। তখন ওই দুইজনই দেখতে পান এই কাপড়টি ওই ঘূর্ণিপাকের মতো ঘোরা বন্ধ করে একদম প্লেনের মতো আকাশের দিকে উঠে যাচ্ছে। তখন আকাশে আকাশ ভর্তি তারা স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছে আকাশের দিকে উঠে যাচ্ছে এবং চোখ যত দূর যায় আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে এবং সেটি মিলিয়ে গেল। এটি ছিল ওই রাতের ঘটনা। এর পরের রাত্রে ঘটে আরেকটি ঘটনা। আর এই ঘটনাগুলো হয়তো বা এই কারণে ঘটছে, তখন অত্র এলাকায় লোকজন ছিল খুবই কম। স্থানীয় কিছু লোকজন ছাড়া স্টুডেন্ট তো তেমন নাই, এটা তো আমি বললামই। এখন যে ঘটনাটি এর কয়েকদিন মানে পরের রাত্রে ঘটে, যার সঙ্গে ঘটেছে তার নাম ছিল মঞ্জুরুল। তো মঞ্জুরুল সে ওই মেসে একটি রুমে থাকতো। তো কিন্তু ওর রুমটা ছিল হচ্ছে দোতলাতে। মঞ্জুরের রুম ছিল দোতলাতে এবং দোতলার যে রাস্তার পাশটা, সেই রাস্তার পাশে রুম ছিল। জানালা খুললে রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে সবকিছু দেখা যেত। আর শীতকাল যেহেতু ছিল, এই জন্য জানলা বন্ধ করে সবাই ঘুমিয়েছিল। রাত তখন 1টা কি 1:30 বাজে আনুমানিক। মঞ্জুরুলের ঘুম ভেঙে যায়। এই কারণে ঘুম ভেঙে যায়, রাস্তার পাশে অনেকগুলো কুকুরের চিৎকার চেঁচামেচি। ওই এলাকায় কিন্তু ওই সময় কুকুর কম ছিল, আর শীতকালে কুকুরগুলো বাইরে খুব একটা থাকতো না। মানে কোন একটা কুয়াশা যেখানে পড়ে না বা একটু গরম আছে এমন জায়গায় গুলোতে চলে যেত। আর গভীর রাত্রে এই কনকনে শীতের মধ্যে এতগুলো কুকুরের চিৎকার চেঁচামেচিতে মঞ্জুরের ঘুম ভেঙে যায়, যেহেতু রাস্তার পাশে তার রোদ ছিল। সে চিন্তা করে কি ব্যাপার, এত চিৎকার করছে কেন কুকুরগুলো, দেখি তো জানালাটা খুলে কি ঘটনা। মঞ্জুরুল জানালা খুলে দেখে একটা লম্বা মানুষ, আপাত মস্তক কালো কাপড়ে ঢাকা, মাথাটাও ঢেকে রাখা। মনে হয় মাথার উপরে একটি হুডি রয়েছে, এরকম আর কি। আমরা শীতকালে অনেক সময় মাথার উপরে কাভার আছে, যে হুডি যেগুলো, এরকম অনেক সোয়েটার পরে থাকি, ঠিক তেমন মানে তেমনি তার মাথার উপরে হুডি রয়েছে। এমন ভাবে বিশাল আলখেল্লা পরা, কালো আলখেল্লা পরা একজন মানুষ হেঁটে যাচ্ছে এবং তার চতুর্দিকে সামনে পেছনে
12-13টা কুকুর ঘেউ ঘেউ করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই কুকুরগুলো কেউ তাকে আক্রমণ করছে না। মঞ্জুরুল সে খেয়াল করছে যে লোকটি কোথায় যায়। এত লম্বা একজন মানুষ, এর আগে তো এত লম্বা মানুষ কখনো দেখিনি। তখন মঞ্জুরুল দেখছে লোকটি হাঁটতে হাঁটতে মানে সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে কিন্তু একটি ল্যাম্প পোস্ট রয়েছে। তখন ইলেকট্রিসিটি ছিল রাতের বেলা এবং ল্যাম্প পোস্টের আলোকে চারদিকে আলোকোজ্জ্বল ছিল। ওই লোকটি যখন ল্যাম্প পোস্টের নিচে এসেছে তখন হঠাৎ দেখে যে ওই লোকটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে স্বচ্ছ কাচের মতো। তার বডিটা আর তার এই কালো আলখেল্লাটা তখন আর সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ওইখানে যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে তার এপাশ ওপাশ সামনে পেছনে দেখা যাচ্ছে, সেটা কিন্তু মঞ্জুরুল স্পষ্ট ভাবে বুঝতে পারছিল। তার বডিটা ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ হয়ে গেছে। এদিকে কুকুরগুলো কিন্তু ঘেউ ঘেউ করে ডেকেই চলছে, কিন্তু সেদিকে কুকুরের এই ঘেউ ঘেউ তার কোনো ভ্রুক্ষেপ নেই। যখন এই ভয়ঙ্কর একটা জিনিস দেখে তখন সে চিন্তা করে, ঘুম থেকে উঠেছি, চোখে কি ঠিক দেখছি না ভুল দেখছি, এই চিন্তা করে সে। কিন্তু বারবার চোখ মুছে সে দেখে না, সে ঠিকই দেখছে। এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পায়। এই জানালা বন্ধ করে দেয়, বন্ধ করে রুম অন্যান্য জায়গায় যেই এরা ছিল, যেমন আরিফ ছিল, তারপরে আসিফ ভাই ছিল, আরেকজন ছিল, তাকে ডেকে তোলে। বলে যে আমি তো এই যেরকম কুকুরের শব্দে জানালা খুলে এই ভয়ানক দৃশ্য দেখেছি। তখন ওনারা বলে যে ওই কুকুর, এখন তো কোনো শব্দ পাচ্ছি না। সত্যি ওনারা কিন্তু পরে বারান্দায়, দোতলার বারান্দায় গিয়ে দেখে আশেপাশে কোনো কুকুর নেই, কোনো শব্দও নেই। তখন বলে যে আমরা তো কোনো কুকুরের শব্দ টব্দ পাইনি, তুমি মনে হয় ঘুম থেকে উঠে চোখে উল্টা পাল্টা কিছু দেখেছ। বলে না ভাই, আমি ঠিকই দেখেছি। যাই হোক, পরের দিন সকালবেলা মঞ্জুর ব্যাগ ট্যাগ গুছিয়ে বাড়ি চলে যায়। বলে ভাই আমি আর এখানে থাকবো না, কারণ আমি ভয় পাইছি রাতের বেলা, আবার যদি কিছু হয় আমার রাস্তার পাশের রুম, আমি থাকবো না। এদিকে 4 তলার মেসের 4 জনের মধ্যে একজন চলে গেল, থেকে গেল 3 জন। যদিও তাকে বোঝানোর চেষ্টা করেছিল কিছু না, কিন্তু আসলে সে বোঝেনি আর কি। যাই হোক, এখন মেসে থাকলো মাত্র 3 জন ব্যক্তি, আসিফ ভাই, আরিফ এবং সোহেল ভাই। সোহেল ভাই সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন, উনি আবার আসিফ ভাইয়ের সিনিয়র ছিলেন। সোহেল ভাই এবং আসিফ ভাই একই রুমে থাকতেন আর কি, আর ওনারাও কিন্তু দোতলাতেই থাকতেন। এই ঘটনার, এই কুকুরের এই ঘটনার ঠিক পরের দিনের একটি ঘটনা বলি। পরের দিন আসিফ ভাই ঘুমিয়েছিলেন। ওই দিন উনি বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন, খাওয়া দাওয়া করে। সারাদিন লেখাপড়া করেছিলেন, ক্লান্তি বোধ হচ্ছিল, জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। রাত প্রায় 12:30 তখন কোনো কিছু শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি চোখ খুলে দেখেন রুমের লাইট জ্বলছে।
এবং ওনার যে রুমমেট সিনিয়র ভাই সোহেল ভাই, উনি বিছানা থেকে উঠে আসিফ ভাইয়ের দিকে চোখ খুলে বড় বড় করে, মানে চোখ বড় বড় করে আসিফ ভাইয়ের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। আসিফ ভাই ঘুম থেকে চোখ খুলেই সোহেল ভাইয়ের এরকম মানে দৃশ্য দেখে উনি চিন্তা করেন কি ব্যাপার, সোহেল ভাই এভাবে আমার দিকে তাকিয়ে আছে। উনি আসলে নিজেও ঘুম থেকে উঠে বিশ্বাস করতে পারছেন না যে কি হচ্ছে, সোহেল ভাই কেন আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। উনিও সোহেল ভাইয়ের দিকে তাকিয়ে আছেন, মানে উনিও বিশ্বাস করতে পারছেন না উনি যেটা দেখছেন সেটা কি ঠিক দেখছেন। মিনিট দুয়েকের পরে হঠাৎ করে সোহেল ভাই একটা দীর্ঘ নিঃশ্বাস নেন। মনে হলো সোহেল ভাইয়ের বডিটা হালকা হয়ে গেছে। তখন তিনি কথা বলা শুরু করেন, বলেন যে আসিফ, তুমি কি কিছু শব্দ শুনছো? আসিফ বলে, হ্যাঁ ভাই, আমি তো শব্দ শুনছি। বলে, আমি অনেকক্ষণ ধরে এই শব্দ শুনছি, বাইরে আবারও কুকুরের ডাক। আসিফ বলেন যে ভাই তাহলে চলেন গিয়ে দেখে আসি যে কুকুরগুলো কেন ডাকছে। সোহেল ভাই খুব ভীতু প্রকৃতির মানুষ ছিলেন, তিনি কিছুতেই বাইরে যাবেন না। তো আসিফ ভাই বলছেন যে ভাই চলেন বাইরে যাই, কিন্তু কোনোভাবেই সোহেল ভাইকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না। অনেক মাসে রাজি করান, কুকুরগুলো তখনও ডেকে চলছিল, বলে যে ভাই এটা চোর ডাকাতও হতে পারে, যে গত রাতে মঞ্জুরুল যেটা দেখেছে সেটা চোরও হতে পারে। তো আমরা দেখি এখন আশেপাশের লোকজন কম, এখন যেহেতু ভ্যাকেশন চলছে, চোর ডাকাত যদি আমাদের মেসে এসে মানে আক্রমণ করে বা চোর ঢোকে, তাহলে তো আমাদেরকে সেটা দেখতে হবে, বা মেসের সবার জানমাল রক্ষা করার দায়িত্ব তো আমাদের। তখন সোহেল ভাই আসিফ ভাইয়ের সাথে যেতে রাজি হন, কিন্তু বলে ভাই নিচে যাব না, দোতলাতেই যাব, দোতলার যে বারান্দা আছে সেখানে যাব, তাও শর্ত হলো তুমি আগে যাবা, আমি পিছে যাব। আসিফ ভাই রাজি হন। আসিফ ভাই দোতলার বারান্দায় যান এবং পিছনে পিছনে সোহেল ভাই যান। অদ্ভুত ব্যাপার হলো, তারা যখনই বারান্দায় যাওয়ার জন্য বারান্দার যে দরজাটা ছিল সেই দরজার সিটকিনিটা খুলেছেন, সিটকিনি খোলার সাথে সাথে বাইরের কুকুরের ডাকাডাকি বন্ধ হয়ে যায়। ওনারা যখন বারান্দায় যান তখন দেখেন যে রাস্তার পাশে 10-12টি কুকুর লাইন ধরে দাঁড়িয়ে আছে। সবগুলো কুকুরের গায়ের রং কালো এবং সবগুলো কুকুর খুব ভদ্রভাবে লাইন ধরে বসে আছে। এবং বারান্দায় যখনই আসিফ ভাই এবং সোহেল ভাই গিয়েছেন, মনে হচ্ছিল যে তারা এই দুইজনের অপেক্ষায় ছিল। তাদেরকে দেখে ওই সবগুলো কুকুর একসাথে লেজ নাড়ছে এবং প্রভু ভক্তি সুলভ যে শব্দ, মাঝে মাঝে কিছু শব্দ করে, কুই কুই শব্দ করে, এরকম করছিল। তখন আসিফ ভাই এবং সোহেল ভাই দুজনই অবাক হন, কি ব্যাপার, হঠাৎ এদের ঘেউ ঘেউ থেমে গেল কেন? যেভাবে প্রচন্ড আত্মচিৎকার করছিল, ঘেউ ঘেউ করছিল, হঠাৎ এভাবে থেমে যাওয়ার তো কথা না। তারা বারান্দায় যখন কুকুরের দিকে তাকিয়েছিল, আর একটা অদ্ভুত ব্যাপার তারা কুকুরের দিকে তাকিয়ে লক্ষ্য করছিল, এই কুকুরগুলো মনে হচ্ছে যে তাদের 4তলা মেসের ছাদের দিকে বারবার তাকাচ্ছে। ওনারা ওখানে আর বেশিক্ষণ দেরি করেননি। সোহেল ভাই তো যেহেতু একটু ভীতু প্রকৃতির মানুষ ছিলেন, তিনি বলেন আসিফ চলো তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি, এখানে আর দাঁড়ায় থাকার দরকার নেই। আসিফ ভাইও চিন্তা করে আসলে তাই, বললেন যে ঠিক আছে ভাই চলেন যাই।
ওনারা তখন বারান্দা থেকে আবার ঘরের ভেতর ঢুকে যখনই আবার সিটকেনিটা লাগিয়েছেন, সেই কুকুরগুলো আবার প্রচন্ড চিৎকার করা শুরু করে। আর এই চিৎকার যখন শুরু করেছে, তখন আসিফ ভাই, তারপরে সোহেল ভাই এবং ওই যে আরিফ, যেই ছেলেটি ছিল আর কি, সেও চলে এসেছে। কারণ হলো ছাদের উপরে ধূপ ধাপ শব্দ, মনে হচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে, তাদের পায়ে ওই আর্মিদের মানে যে বুট আছে সেই বুটের শব্দ, তার লেফট রাইট করছে, ভারী কিছু ফেলছে, এরকম শব্দ। আর বাইরে কুকুরগুলো প্রচন্ড শব্দে ডেকে চলছে। তখন আসিফ ভাই বলেন যে ভাই চলেন, আমরা দেখো তো এখন যেহেতু 3 জন আছি, আমরা ছাদে গিয়ে দেখি। অন্য 2 জন বলে তোমার কি মাথা খারাপ হয়েছে আসিফ? আমরা এখন ছাদে যাব, আশেপাশে কোন লোকজন নেই, কিচ্ছু নেই, এখন যদি আমাদের একটা বিপদ হয়। আসিফ ভাই সাহস করে যাওয়ার চেষ্টা করলেও ওনারা কেউ রাজি হন নাই। আসিফ ভাই সাহস আসলে করেছিলেন, তিনি ছাদের চাবিটা নিয়ে ছাদে গিয়েছিলেন, ছাদের দরজাও খুলেছিলেন, কিন্তু দরজা খোলার সাথে সাথে সেখানে কাউকেই দেখতে পাননি। কিন্তু যখন ওই দরজা খুলবেন ভাব, তখনও স্পষ্ট ভাবে ওনার মনে হচ্ছিল যে ছাদের উপরে অসংখ্য মানুষ বুট জুতো পরে হেঁটে বেড়াচ্ছে এবং শব্দ করছে জোরে জোরে, এবং শব্দটা এত তীব্র ছিল যে নিচে থাকাই যাচ্ছিল না, এমন একটা অবস্থা। কিন্তু যখনই তাদের দরজাটা খুলেছেন, তখনই একদম শুনশান নীরবতা, যেমন মানে যেন ওখানে কিছুই ছিল না, কিছুই হয়নি। তখন তিনি ছাদের এক পাশে যান, রাস্তার সাইডে দেখলেন যে এতক্ষণ যে কুকুরগুলো ডাকছে, সেই কুকুরগুলোর ডাকও থেমে গেছে। তখন উনি ছাদের পাশে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখেন একটি কুকুরও এখন নেই। উনি তখন যদিও সাহস করে এসেছিলেন, তখন মারাত্মক ভয় পেয়েছিলেন। উনি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন এবং এতটা ভয় পেয়েছিলেন যে ছাদের দরজা লাগাবেন, সে লাগানোর মতো সাহস ওনার ছিল না। উনি দ্রুত নেমে রুমে চলে আসেন, শুয়ে পড়েন। সারা রাত উনি ঘুমাতে পারেননি। সকালবেলা উঠে এই আরিফ ভাই, সোহেল ভাই এবং আসিফ ভাই, এই 3 জনই বাড়িতে চলে যান। আবার ভ্যাকেশন যখন শেষ হয় তখন চলে আসেন। বাড়িতেই বই টই নিয়ে গিয়েছিলেন লেখাপড়া করার জন্য, এবং এর কিছুদিন পরে ওই মেস ছেড়ে দেন। সঙ্গত কারণে সেই মেসের নাম বলা যাবে না। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এটি ছিল ঘটনা। ধন্যবাদ আরিফ ভাই, চমৎকার একটি ঘটনা। কারণ আমি ওই পরিবেশটাতে ছিলাম বেশ কিছুদিন, অনেকদিন তো সেখানে যাই না, তো সেই পরিবেশ, শীতকাল, সেই মানে এনভায়রনমেন্ট আমি ফিল করছিলাম আপনার এই ঘটনাটি যখন আমি বলছি। তো ধন্যবাদ আবারও আসিফ ভাইকে, ধন্যবাদ লিসেনারদেরকে। আসসালামু